বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ প্রবিধান 1943 এর অধ্যায় আছে 26টে। পুলিশ প্রবিধানের 1 থেকে 1290টি বিধি আছে। এর মধ্যে আমরা আলোচনা করব মাত্র 80 থেকে 90 পিস। এর মধ্যে আবার অনেক কম আছে, একের অধিক, একের সাথে অন্যান্য ধারার প্রবিধানে যুক্ত আছে। আপনাদের সাথে আজ আমার শেষ পিআরবির অধিবেশন, কারণ এত সহজও ছিল না, কারণ সময় স্বল্পতার কারণে আপনাদের দণ্ডবিধি এবং অস্ত্র আইন পর্ব, এই অস্ত্র আইনের দণ্ডবিধি পড়ার পরে এই যে কম করে আলোচনা করলাম বা করা হয়েছে, এইগুলো আমি বিরাট করে ওই যখন প্রশ্ন প্রতিনিয়ত দেবো। আপনাদের বেশিরভাগ প্রশ্ন আসে আত্মরক্ষা, দণ্ডবিধির আসে আত্মরক্ষার ক্ষেত্রে তল্লাশি, গ্রেপ্তারি পরোয়ানা, তারপরে এ রুল বি রুল, পুলিশের দায়িত্ব কর্তব্য। এই সীমিত কিছু জায়গার থেকে প্রশ্ন আছে। আর 2-1টা প্রশ্ন ছুটি আসলে সে সুযোগ নাই। আমাদের যে সূচিগুলো দিচ্ছে এই সূচিগুলো পড়লেই ইনশাল্লাহ আপনারা পারবেন। এখন আসেন 401, আজকে সূচি বলবো না। 401 হচ্ছে লোকে ইতিবৃত্ত। ইতিবৃত্ত বা হিস্ট্রি, ইতিবৃত্ত বাংলাতে বলে আজকে ইতিবৃত্ত সংক্ষিপ্ত বিবরণ বলি। যদি কোনো ব্যক্তি অভ্যাসগত অপরাধী হয়, অভ্যাসগত অপরাধী হয়, অপরাধী হওয়ার সম্ভাবনা আছে, অভ্যাসগত অপরাধী হওয়ার সম্ভাবনা আছে। এমন লোক অপরাধের সহযোগী, এমন লোক অপরাধের সহযোগী, প্ররোচনাকারী এবং রাহাজানি করে, ডাকাতি করে, বড় শিডিউল চুরি করে এবং চোরাই মাল গ্রহণ করে। তালিকা করে চুরি, ডাকাতি করে, রাহাজানি করে, চোরাই মাল গ্রহণ করে, অভ্যাসগতভাবে অপরাধী এবং অপরাধ করার সম্ভাবনা আছে, প্ররোচনাকারী। এই ব্যক্তিদের বিরুদ্ধে ইতিবৃত্ত পত্র খোলা হয়। এই ব্যক্তিদের বিরুদ্ধে ইতিবৃত্ত পত্র খোলা হয়। এই ইতিবৃত্ত পত্র কে করেন? একজন পুলিশ সুপার ইতিবৃত্ত যখন থানা পরিদর্শনে আসেন, একজন পুলিশ সুপার যখন থানা পরিদর্শনে আসেন, তিনি তার নিকট সহকারী পুলিশ সুপার সার্কেল উনি ইতিবৃত্ত খোলার জন্য আবেদন করেন, বা তার কাছে যখন তিনি যখন স্বাক্ষর করেন, তখন একজন ব্যক্তির নামে ইতিবৃত্ত পত্র খোলা হয়। এই ইতিবৃত্ত পত্র কোন ব্যক্তির নামে খোলা হয়? অভ্যাসগতভাবে অপরাধী হওয়ার সম্ভাবনা আছে এবং অপরাধের সহযোগী, প্ররোচনাকারী, রাহাজানি করে, ডাকাতি করে, বড় ধরনের শিডিউল চুরি করে, চোরাই মাল গ্রহণ করে, এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে ইতিবৃত্ত পত্র খোলা হয়। এইটুকুই আপনার ইতিবৃত্তের সংজ্ঞা আসলে 401 ইতিবৃত্ত পত্র। 442 চলে যাবো আসতে কেস ডায়েরি উপস্থাপন। আপনারা কেস ডায়েরি ফৌজদারি কার্যবিধি 1898 সালের 172 ধারায় পড়ছেন। এরপরে পুলিশ প্রবিধানে পড়ছেন 68, 364, 363, 364 এবং 442 ধারা আছে কেস ডায়েরি উপস্থাপন। এই কয়টা মিলেই কেস ডায়েরি হয়। তা আপনারা যদি কম বোঝেন বা কম জানতে চান, তাহলে 2-3টে ব্যবহার করবেন। এই কেস ডায়েরি এতটুকু। এছাড়া কেস ডায়েরি কিভাবে উপস্থাপন করা হবে, কিভাবে দেখবে, এই সম্পর্কে 442। এখন আসেন 444, মামলার সংক্ষিপ্ত সার। মামলার সংক্ষিপ্ত সার বা এফএম বলা হয়। এই এফএম কি স্যার আপনাদের আসে? মামলার সংক্ষিপ্ত সার বা এফএম স্যারেরা বলবেন, তাহলে আমি, এটা কিন্তু আমাদের নিয়মিত কার্যক্রম, আমাদের পুলিশের দৈনন্দিন কার্যক্রমের একটা অংশ এফএম বা ওই মামলার কি, মামলার সংক্ষিপ্ত সার। স্যাররা আমি তাহলে পড়াই, আজকেই শেষ করে দেবো, বেশি সময় নেবো না। এবং মূল আইন যে পড়লি, তাহলে আপনার দণ্ডবিধি, সাক্ষ্য আইন, ফৌজদারি সব কিছু থেকেই উত্তর দিতে পারবেন। মামলার সংক্ষিপ্ত সার আছে, আমি একবার রিডিং করে দিই, তারপরে শোনেন। অভিযোগপত্র প্রাপ্তির পর যখন পুলিশ অফিসার অভিযোগপত্র পায়, থানার থেকে যখন অভিযোগপত্র কোর্ট অফিসারের কাছে দেয়, স্মারকলিপি, প্রাথমিক তথ্য বিবরণী এবং কেস ডায়েরি পড়ে, তাহলে খেয়াল করবেন তদন্তকারী কর্তা যখন এই অভিযোগপত্র আদালতে পেশ করে, তখন কোর্টে আমাদের পুলিশ অফিসার থাকে। তার এই সংক্ষিপ্ত এই সাক্ষীরা যে দেয়, তাদের স্মারক, তার প্রাথমিক তথ্য বিবরণী, থানাতে যে মামলা রুজু হয়েছে এই প্রাথমিক তথ্য বিবরণী, কেস ডায়েরি। আপনারা জানেন কিছুক্ষণ আগে কেস ডায়েরির কথা বললাম। এই কেস ডায়েরি এইগুলোর সংক্ষিপ্ত সার তৈরি করে। এইগুলোর সংক্ষিপ্ত, ওর ভিতর থেকে খুঁটিনাটির যে ভুল ভ্রান্তি আছে ওইগুলো তুলে নিয়ে আসে। এটা কে তুলে নিয়ে আসে? ওই কোর্ট অফিসার। তিনি মামলার সংক্ষিপ্ত সারের একটি অনুলিপি পুলিশ সুপারের নিকট দাখিল করেন। ওই মামলার যে ভুল ভ্রান্তি যা কিছু আছে সংক্ষিপ্ত কিছু তুলে পুলিশ সুপারের কাছে প্রেরণ করে। যদি কোর্ট অফিসার তদন্ত প্রতিবেদনে কোনো ত্রুটি বিচ্যুতি দেখতে পান, তবে তিনি তাৎক্ষণিকভাবে তদন্ত করে অফিসারের নিকট একটি স্মারকপত্র দেবেন। এই যে তিনি একটা স্মারকপত্র তৈরি করলেন, সংক্ষিপ্ত সার তৈরি করে পুলিশ সুপারের কাছে দেবেন, এবং এর ত্রুটি বিচ্যুতি
মামলার যদি ক্রোটি বিচ্ছেদে দেখেন তাহলে এই কোর্ট অফিসার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট এটা প্রেরণ করে একটা এই যে আপনার মামলার এই সমস্যা এই ভুল ত্রুটি আছে, ঠিক আছে, পত্র দেবেন এবং কোর্টটি সংশোধনের জন্য এমন অতিরিক্ত তথ্য বা সাক্ষ্য সংগ্রহ করার জন্য তাকে অনুরোধ করবেন। একই সঙ্গে তিনি উক্ত স্মারকপত্রের একটি অনুলিপি সহকারী পুলিশ সুপার সার্কেলের নিকট প্রেরণ করবেন। এখন শোনেন, তদন্ত প্রতিবেদন যখন আদালতে তদন্তকারী কর্মকর্তা দাখিল করে তাহলে এই তদন্তকারী কোর্টে যাওয়ার পরে কোর্ট অফিসার সাক্ষীর যে স্মারক, যারা সাক্ষীরা যে সমস্ত কথা বলে, প্রাথমিক তথ্য বিবরণী এবং কেস ডায়েরি থেকে একটি সংক্ষিপ্ত সার পুলিশ সুপারের নিকট প্রেরণ করে। আর কি করেন, এই মামলার মধ্যে যে ভুল ত্রুটি আছে পরিলক্ষিত হয় সেগুলো পুলিশ সুপার, সেগুলো এই কোর্ট অফিসার এটা পুলিশ এইটা মামলার তদন্তকারী কর্মকর্তাকে দেয় এবং সহকারী পুলিশ সুপার সার্কেল এর নিকট প্রেরণ করেন, সহকারী পুলিশ সুপার সার্কেলের নিকট প্রেরণ করে দেয়, ঠিক আছে। এই ভুল ত্রুটি সংশোধন করার জন্য এই পুলিশ অফিসার এই পরবর্তী সংশোধন করবে, এই জন্যই এই তথ্য দেয়। কি জন্য বলেন, এইটা হলো মামলার সংক্ষিপ্ত সার। মামলার সংক্ষিপ্ত সার 445 চূড়ান্ত স্মারকলিপি। চূড়ান্ত স্মারকলিপিটা কি খেয়াল করেন স্যারেরা, 445 হলো চূড়ান্ত স্মারকলিপি। শুধুমাত্র যে সকল মামলার প্রতিবেদন দাখিলের পর যেগুলো ব্যতীত সকল এই মামলার যখন চূড়ান্ত নিষ্পত্তি হবে কোর্ট অফিসার, এই মামলার যখন চূড়ান্ত নিষ্পত্তি হবে কোর্ট অফিসার কি করবে, এই কতগুলো মামলায় এই সাক্ষী সাজা হয়েছে, কি পরিমাণ সাজা হয়েছে, কি পরিমাণ ভুল ত্রুটি আছে, এইগুলো পরিলক্ষিত করে একটা প্রতিবেদন থানায় প্রেরণ করে। প্রতিবেদন কোথায় প্রেরণ করে, থানায়। আমাদের কি ভুল ত্রুটি আছে, কি ধরনের সংশোধনের বিষয় ছিল, সেই বিষয়ে যে উল্লেখ করা হয় তাকে মামলার চূড়ান্ত স্মারকলিপি বলে। একে মামলার চূড়ান্ত স্মারকলিপি বলে। কখন এই স্মারকলিপি দেয়, রিডিং আর পড়ব না। মামলার স্মারকলিপি দেয় ওই সময় যখন মামলার চূড়ান্ত রায় দিয়ে দেয়। আদালত যখন রায় দিয়ে দিল এই এখন মামলায় কতগুলো লোক খালাস পেলে, কতগুলো দণ্ড হলো, কি পরিমাণ দণ্ড হয়েছে, এই কি ভুল ত্রুটি আমাদের ছিল, কেন খালাস পাইছে, এই বিষয়ে একটা প্রতিবেদন তৈরি করে কোর্টের অফিসার, পুলিশের কোর্ট অফিসার। এই পুলিশের কোর্ট অফিসার কি করে, এটা থানায় প্রেরণ করে, তাতে পরবর্তী মামলার ক্ষেত্রে আমাদের ওই ভুল ত্রুটি বা ওই সমস্যাগুলো সমাধান করতে পারে। ওটাকে 445-এর চূড়ান্ত স্মারকলিপি বলে। এটা 445-এর চূড়ান্ত স্মারকলিপি বলে। 459 এবং 486 রাজসাক্ষী, 459 এবং 486 রাজসাক্ষী, ধারাবাহিকভাবে সূচিগুলো মুখস্থ করবেন। 459, 486 হচ্ছে রাজসাক্ষী। এইটা হলো ফৌজদারি কার্যবিধি 1898 সালের 337, 338। এছাড়াও 337, 338, এছাড়াও সাক্ষ্য আইনের 333 না 333 রাজসাক্ষী। এছাড়াও এরকম ভুল হলে পারে 133 ভুল হলে বলবেন, মানে টার্নিং পয়েন্টে ওদিক সেট বাজাবার। এরপরে আসেন তার স্যাররা আপনারা 468 আপনারা সবাই জানেন। 468 কি, 468 গ্রেপ্তারি পরোয়ানা। 468 গ্রেপ্তারি পরোয়ানা, এটা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 75 ধারা। এটা ফৌজদারি কার্যবিধি আইনের 75 ধারা। আপনারা এটা ভালো করেই পড়ছেন এবং ভালো করে পড়ে নেবেন, এর সাথে মিল আছে। এরপরে আসেন 471 হচ্ছে সমন। 68 ফৌজদারি কার্যবিধির 68, 471 সমন। এখন আসেন 472 হলো হুলিয়া। 472 হলো হুলিয়া, যা ফৌজদারি কার্যবিধি আইনের 87 ধারা, যা ফৌজদারি কার্যবিধি আইনের 87 ধারা। এরপর আসেন 474 না কত, 474 হলো কোরক বা সম্পত্তি বাজেয়াপ্তকরণ। কোরক আছে 474, যা ফৌজদারি কার্যবিধি আইনের 88 ধারা, যা ফৌজদারি কার্যবিধি আইনের 88 ধারা। 499 সারেরা আপনার হচ্ছে পিআরের সংজ্ঞা কি, পিআর কিন্তু একটা দামি কথা, এটা আমাদের নিয়মিত কার্যক্রম। পুলিশের অনেকগুলোই আমি গতবার পড়ার আগে আমি খেয়াল করতাম এগুলো মানে মিথ্যে বা বানোয়াট, আর পরে এখন দেখছি এগুলো সমস্ত কিছুই জ্বলন্ত এবং দৃশ্যমান। এগুলো সবকিছু জ্বলন্ত এবং দৃশ্যমান। তাহলে পিআর পদ্ধতির সংজ্ঞা এবং পিআর কাকে বলে খেয়াল করেন। পিআর হচ্ছে, স্যার আপনারা খেয়াল করেন, যে সকল দণ্ডিত ব্যক্তিকে আঙুলের ছাপ নেওয়া হয়েছে তাদেরকে পিআর বলা হয়। তাহলে যে সমস্ত দণ্ডিত ব্যক্তিদের আঙুলের ছাপ নেওয়া হয়েছে এদেরকে পিআর করা হয়। এদেরকে কি বলা হয়,
পিআর বলা হয় পুলিশ নিবন্ধনকৃত। পিআরের মিনিং হচ্ছে পুলিশ নিবন্ধনকৃত। পুলিশ নিবন্ধন করে কি, যারা দণ্ড পায়, আদালত যাদের দণ্ড দেয় তাদেরকে আঙ্গুলের ছাপ নেয়। আঙ্গুলের ছাপ নেওয়ার কারণ হলো কি, এই যাতে সহজে পরবর্তী শনাক্ত করা যায়। আগে সনাতন পদ্ধতিতে আঙ্গুলের ছাপই একমাত্র সমাধান ছিল। তাহলে যে সমস্ত ব্যক্তিদের দণ্ড হয়েছে তাদেরকে আঙ্গুলের ছাপ নেওয়া হয় এবং এটা কিরা নেয়। আর যে সমস্ত বালক সংশোধনকারে পাঠানো হয়েছে তাদেরকে তাদেরকে কি করা হয়, তারা আর পিআর নয়, কারণ তাদেরকে পূর্বেই এই পুলিশ অফিসার কি করে, ওই পিআর নিয়ে থাকে, আঙুলের ছাপ নিয়ে থাকে। যে সমস্ত বালক শোধনাগারে থাকে, মানে বালকদের শোধনাগার বা বিদ্যাপীঠে যেখানে সংরক্ষণ করে যারা অপরাধ করে শিশুরা, এই বালকদেরকে যখন ওই বালক শোধনাগারে বা ওটাকে কি বলা হয়, ওই বালক সংশোধনাগার বিদ্যালয়ে পাঠানো হয়, তখন ওদেরকে পিআর করা হয়। তাদেরকে পূর্বেই এই আঙুলের ছাপ নেওয়া হয়, এই পিআর কয় প্রকারের? পিআর হচ্ছে 3 প্রকার, পিআরটি, পিআর 565। তাহলে পিআর কয় প্রকার? পিআর 3 প্রকার, পিআরটি, পিআর 565। এখন যদি বসে পিআর কি, পিআর কত প্রকার, তাহলে লিখবেন পিআর হলো কোনো ব্যক্তি দণ্ডিত হওয়ার পরে পুলিশ অফিসার তার নিকট যা আঙ্গুলের ছাপ নেয়, অথবা যে সমস্ত বালক সংশোধনাগার বিদ্যালয়ে রাখা হয় তাদেরকে পূর্বেই যে আঙ্গুলের ছাপ নেওয়া হয় ওগুলোকে পিআর বলা হয়। পুলিশ নিবন্ধনকৃত রেজিস্টার, পুলিশ নিবন্ধনকৃত, এগুলো হচ্ছে পিআর 3 প্রকার, পিআরটি, পিআর 565, পিআরটি, পিআর 565। এগুলোর আর ব্যাপক ব্যাখ্যা আছে, দরকার নেই। এরপর আসেন 500 দ্বারা আছে পিআর 499 আসলে পিআর, আর 499 হলে পিআরের শ্রেণী বিভাগ, আর 501 দরকার নেই। এরপর আছে 515 জেল প্যারেড। স্যারেদা খেয়াল রাখবেন, জেল প্যারেড 515, জেল প্যারেড এমন জেল প্যারেড আছে জেলের মধ্যে যে প্যারেড অনুষ্ঠিত হয় শনাক্ত করার জন্য, সেটাকে জেল প্যারেডে পুলিশ অফিসারকে পুলিশ সুপার জেল প্যারেডে যোগদান করার নির্দেশ দেবেন। পুলিশ অফিসারদেরকে পুলিশ সুপার জেল প্যারেডে অংশগ্রহণ করার নির্দেশ দেবেন। এই জেল প্যারেডে 20 জনের অতিক্রম করা যাবে। পুলিশ সর্বোচ্চ 20 জন অংশগ্রহণ করবে, এখানে কনস্টেবলও অংশগ্রহণ করতে পারে। এবং এই জেল প্যারেডে যারা অংশগ্রহণ করবে, ওই যাদের কাছ থেকে আপনি তথ্য সংগ্রহ করবেন, এই তথ্য সংগ্রহ করা ব্যতীত অন্য কোনো কিছু সংগ্রহ করবেন না। পুরাতন বন্দীদের চিনতে, বন্দীদের চেহারার সাথে পরিচিত হতে এই জেল প্যারেড অনুষ্ঠিত হয়। তাহলে পুরাতন বন্দীদের চিনতে এবং পুরাতন বন্দীদের পরিচিত হওয়ার জন্য থানার সিংহভাগ পুলিশের জন্য এই পুরাতন বন্দী বা দণ্ডিত আসামি বা যারা জেল থেকে ছাড়া পাবে, এই সমস্ত সন্দেহজনক ব্যক্তিকে চিনে রাখার জন্য এই জেল প্যারেডটা অনুষ্ঠিত হয়। এই জেল প্যারেড পুলিশ সুপার তার পুলিশ অফিসারকে পুলিশ সুপার এই পুলিশ অফিসারদেরকে নির্দেশ দেবে, আপনারা জেল প্যারেডে অংশগ্রহণ করেন। এই জেল প্যারেডে সর্বোচ্চ 20 জন পুলিশ সদস্য অংশগ্রহণ করতে পারবে, সর্বনিম্ন কনস্টেবলও পারবে। এবং এই প্যারেডে অংশগ্রহণ করার পরে পুরাতন বন্দীদের চিনতে হয়, পুরাতন বন্দীদের চিনবে এবং বন্দীদের সাথে পরিচিত হবে। ভবিষ্যৎ যাতে এই থানা এলাকা যদি ওরা ঘোরাফেরা করে অসৎ চরিত্রের কার্যক্রম করতে যায়, পুলিশ সহজেই ওদের চিনতে পারবে। আমি যত দ্রুত যাচ্ছি, কিছু মনে করবেন না স্যারেরা। এই প্রায় শেষ করতে পারলে আপনাদের মূল হলো অস্ত্র আইন এবং সাক্ষ্য এই প্যানাল কোডের, এইগুলো যখন শেষ হবে, যখন আমি আপনাদের কাছে প্রশ্ন দেবো, 1 তারিখের থেকে যদি প্রশ্ন শুরু করতে পারি ইনশাল্লাহ, বা 10 তারিখের থেকেও, মনে রাখবেন 1 মাসের মধ্যে আপনারা এগুলোর ব্যাপক পাবেন। তখন প্রত্যেকটা ক্ষণেই আলোচনা করব। এবং আপনারা অলরেডি আমি দেখছি সিংহভাগ লোকই সংক্ষেপে লেখার সিস্টেম বুঝে গেছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আপনারা অল্প সময় আপনাদের আগ্রহের কারণেই এই জিনিসটা বুঝতে পারছেন যে অল্প লিখতে হয়, আগে কিন্তু ব্যাপক লিখতেন। আর বিশেষ করে আমাদের লোকপান স্যার 1.5 পাতায় প্রশ্নের উত্তর করবেন, দেখা যাক লেখাটার সৌন্দর্য এবং শ্রুত মধুর ফিরে পাওয়া যায় কিনা। সে লেখে কিন্তু খাতাটা ভরে যায়। আর প্রত্যেকেই খাতার সর্বনিম্ন 1/2 ইঞ্চি প্রায় ফাঁকা রাখবেন, 1/2 ইঞ্চি প্রায় সৌন্দর্য ওখানেই। এবং লেন্থ বজায় রাখবেন, লাইন সুন্দর মানে সোজা রাখবেন। যদি না পারেন আমার মতো সাদা স্কেল কিনবেন, প্রথমে দাঁড় দিয়ে নেবেন, দাঁড় দিয়ে তারপরে পরপর 2 থেকে 3 লাইন লেখা লাগবে। প্রথম লাইন দাঁড় দেবেন, তারপরে লাইনগুলো এমনি লিখতে পারবেন।
এই কাজটা আমি করছিলাম। এরপরে আসেন, এখন হলো স্যারদের সাথে আলোচনা করতে যাবো জেল পেড 515। এরপরে 526, 526 হলো মালখানা রেজিস্টার। এই 526 মালখানা রেজিস্টার হলো কোর্টের মালখানা। আপনারা জানেন থানা হাজতের মালখানা হলো 379। থানা হাজতের যে মালখানা রেজিস্টার আছে, যে সমস্ত মালামালের তথ্য বিবরণ আমরা লিখে রাখি থানায়, সেটা হলো 379। আর হাজতখানার মালখানা রেজিস্টার 526। হাজতখানার মালখানা রেজিস্টার 526। স্যারেরা মনে রাখবেন, ওই মালখানাতে যখন যে সমস্ত মালামাল থানা আদালতে নেওয়া হয়, ওই মালখানা রেজিস্টারে অন্তর্ভুক্ত করা। এখানে ব্যাপক আলোচনা আছে, ওটা আপনার দরকার নেই, খালি জানে রাখেন মালখানা রেজিস্টার। এবং 436 এবং 438, 436, 438 এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সবার জন্যই। এই আলোকচিত্র ঠিক আছে স্যারেরা? 436 এবং 438 কত 400 ভুল হয়, 600 ভুল হলে স্যাররা বলবেন, 637 এবং 638, 637 এবং 638। 636 কি বলছে? রেকর্ডপত্র, ছবি আছে এমন অপরাধের চিনতে, তাহলে ছবির কথা বলছে, ছবির কথা বা আলোকচিত্র, ঠিক আছে। এবং 638 কিভাবে আপনি ছবি তুলবেন, কিভাবে আপনি ক্রাইম সিন যখন করা হয় তখন এই ছবি তোলা এবং ছবি কি ধরনের হবে সেই সম্পর্কে 638, 637 এবং 638। এছাড়াও পুলিশ প্রবিধানে আপনারা জানেন, যদি 313, 314, যদি কোনো ব্যক্তি শনাক্ত করা যায় না, তার আঙ্গুলের ছাপ, এবং যার আঙ্গুলের ছাপ নেওয়া যায় না, চামড়া মামড়া পচে শেষ হয়ে গেছে, তার ছবি নেওয়া যায় 314। পুলিশ প্রবিধানের 314-তে ছবি তোলা যায়। আর 336 এবং 338 এটা হচ্ছে লেগে রেকর্ডের পত্রের ছবি আছে এমন অপরাধী শ্রেণী। তাহলে তদন্ত বিভাগের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল, সহকারী এরকম ছবি তোলে, ওই সিআইডির লোক এই ছবিগুলো তোলে। সিআইডির যারা এই বিশেষজ্ঞ, তারা এই ছবি তোলে, এবং ছবি কোন আকৃতির হবে সেই সম্পর্কে এই 36 এবং 637 এবং 636, 638 আলোচনা। এগুলো কঠিন না, এগুলো স্বাভাবিক, আপনি খালি বসা দেবেন। আর মূল পড়া হচ্ছে 667, 669, 674 অতিরিক্ত পুলিশ আইনের হচ্ছে লেগে পুলিশ আইনের 35, পুলিশ আইনের 13, 14, 15, পুলিশ আইনের 13, 14, 15। আর পুলিশ প্রবিধানের হচ্ছে লেগে 667, 669, 670। এগুলো হচ্ছে অতিরিক্ত পুলিশ আসলেই পুলিশ আইন থেকে লিখবেন, তার সাথে যোগ করে দেবেন 667, 669 এবং 670 পুলিশ প্রবিধান। এবং স্পেশাল পুলিশ আইনের 17, 18, 19 এবং পুলিশ প্রবিধানে লিখবেন 674, 675, 676, 674, 675, 676 স্পেশাল পুলিশ। এখন আসেন স্যার আপনাদের জন্য জনগুরুত্বপূর্ণ ধারা 695 গার্ড কমান্ডার। 695 গার্ড কমান্ডারের এখানে মেলাখানিক প্রশ্ন, মানে সেন্টির দায়িত্ব কর্তব্য কি, সেন্টি কিভাবে দায়িত্ব পালন করবে, গার্ড কমান্ডার কিভাবে দায়িত্ব পালন করবে, ব্যাপক আলোচনা করা আছে। তা আপনারা এখান থেকে যে অ্যালার্ম প্যারেডের দুটি অংশ আছে, একটা হলো পুলিশ সুপার পরিদর্শনের সময় কি করবেন, আর এই পরিরক্ষীরা যারা আমরা কনস্টেবল, যারা আমরা এই পরিরক্ষের দায়িত্বে থাকি, গার্ড কমান্ডার, নায়ক, এএসআই, তারা কি কার্যক্রম সেই সম্পর্কে ব্যাখ্যা করা আছে। আসেন এখন এই যদি কখনো আসে প্রহরী কিভাবে দায়িত্ব পালন, বা কোষাগার বা অস্ত্রাগারের ডিউটিতে নিয়োজিত কনস্টেবল কি দায়িত্ব পালন করবেন, কি কার্যক্রম তাকে অনুসরণ করতে হয়, এখানে ব্যাপক আলোচনা। আমি আপনাদের ছোট করে একটু বলি, খালি শোনেন। তাহলে লিখবেন কোষাগার বা আগ্নেয়াস্ত্র পরীক্ষার প্ররক্ষীর জন্য স্থায়ী আদেশাবলী। এই কনস্টেবলের জন্য কি আদেশ প্রদান করবেন তার সংক্ষিপ্ত বলি। এখানে 1, 2, 3 করে না দিয়ে স্টার মারতে থাকবেন, স্টার হ্যাশ বা গোল চিহ্ন করে ধারাবাহিকভাবে লিখতে থাকবেন, ঠিক আছে স্যারেরা? লিখবেন কেমন শর্টে লিখবেন। ধরুন 1 নম্বরে লিখবেন
কত দূর থাকতে চ্যালেঞ্জ করবে, কত দূর থাকতে চ্যালেঞ্জ করবে সেটা তাকে জানা, ওই প্রহরীকে জানা লাগবে। কত দূর থাকতে চ্যালেঞ্জ করবে তার সেটা তাকে জানা লাগবে। এই একটাই লিখবেন। 2 নম্বরে লিখবেন হলো 2 নম্বরে দেখবেন তখন তখন তাকে নির্ধারিত দিক মুখ করতে হবে। কখন মানে প্রহরী কখন নির্ধারিত নির্ধারিত দিকে মুখ করবে। প্রহরী একটা নির্দিষ্ট মালখানা পিছনে রেখে ও সামনের দিকে মুখ করবে। সেন্টি প্রহরী গুলি বারবার বাজিয়ে দেবে না, সেন্টি গুলি সহজ হয়, ইংরেজি শব্দ তো। তাহলে সেন্টি কোন দিকে মুখ করে থাকবে তার আদেশ দেওয়া হবে, তার আদেশ দেওয়া হবে। সেন্টি সর্বদাই তার যে অস্ত্রাগার বা কোষাগার বা তিনি যে যাকে পাহারা দিচ্ছেন ব্যক্তিম্যানকে, তিনি যেন তার পিছন সাইডে রাখে, মুখ সামনের দিকে রাখে, এই বিষয়ে তাকে আদেশ দেবেন। এরপর 3 নম্বর রাখবেন প্রহরীগণ সর্বদা সতর্ক থাকবে। প্রহরীগণ আদেশ দেবেন প্রহরীগণ সর্বদা সতর্ক থাকবে। তার চোখই প্রদক্ষিণ করবে তখন এবং বাইরে চোখে যখন উনি প্রদক্ষিণ করবে, সেন্টি যখন চোখে চতুর্পাশে ঘুরবে প্রদক্ষিণ করবে, অবশ্যই তার মুখ বাইরের দিকে থাকবে, অবশ্যই তার মুখ বাইরের দিকে থাকবে। তাহলে সেন্টি সর্বদা সতর্ক থাকবে আর তার চোখই প্রদক্ষিণ করবে, তখন বাইরের দিকে মুখ করে থাকবে, বাইরের দিকে মুখ করে থাকবে। 5 নম্বর 4 নম্বরে কি রাখবেন? 4 নম্বর হচ্ছে চোখই পরিদর্শন করবে। 4 নম্বরে রাখলাম। 5 নম্বর সেন্টিগন বিমুক্ত করার সময় সেন্টিগন যখন বদলি হবে, সেন্টিগন যখন বদলি হবে হেড কনস্টেবল উপস্থিত থাকবে। সেন্টিগন যখন বদলি হবে হেড কনস্টেবল উপস্থিত থাকবেন। এই সেন্টিগন বদলি হলে হেড কনস্টেবল উপস্থিত থাকবেন। আমি কিন্তু খুবই সংক্ষেপে বলতেছি, এটাই মূল কথা। আসলে পারে আপনি 10টা অবশ্যই লিখবেন, কারণ এখানে 5, 7 বা 10 নম্বর আপনার থাকতে পারে বড় জিনিস, তখন আপনি পয়েন্ট আকারে বাড়বেন। এরপরে 6 নম্বর আমি কিন্তু দাগ দিয়ে পড়ছিলাম, এগুলো আপনারাও দাগ দিয়ে পড়বেন, দাগ দিয়ে রাখবেন, আমার এই কথাগুলো দাগ দিয়ে রাখবেন। পেন্সিল কিনতে বলছিলাম, পেন্সিল কিনে দাগ দেবেন। 6 নম্বর হলো প্রহরী তার আদেশ অমান্য করলে তাকে বিচারের জন্য হাজির করা হবে। প্রহরী যদি কোনো আদেশ অমান্য করে তার বিরুদ্ধে লিখিত দেবেন, তাকে বিচারের জন্য হাজির করা হবে। তাই প্রহরী যদি আদেশ অমান্য করে তার বিরুদ্ধে কি হলো, তার বিরুদ্ধে বিচারের জন্য তাকে হাজির করা হবে, পুলিশ সুপার যা করে, অফিসার যা করে। এবার 7 নম্বর হবে মানে সে প্রহরী বদলির সময় সকল বাঁধন নিরাপদ আছে কিনা তা দেখে নেবেন। প্রহরী যখন বদলি করা হবে, প্রহরী যখন বদলি করা হবে সমস্ত বাঁধন বা সমস্ত যেগুলো পাহারা দিচ্ছিলেন পরবর্তী প্রহরী এগুলো সঠিক আছে কিনা দেখে নেবেন। প্রতি 2 ঘন্টা অন্তরে সেন্টিকে বদলি করা হবে, প্রতি 2 ঘন্টা অন্তরে সেন্টিকে বদলি করা হবে, প্রতি 2 ঘন্টা অন্তরে সেন্টিকে বদলি করাবেন। যে সকল কোষাগার খোলা হবে তখন অবশ্যই পররক্ষীর বিমোচন করা হবে। যখন পররক্ষী খোলা হবে তখন পররক্ষীর সামনেই এই জিনিসটা খোলা হবে। যখন কোষাগার যে পাহারা দিচ্ছে সেটা যখন খোলা হবে সেন্টির সামনেই ওই ওই বক্সটা বা যে এই কোষাগার এটা খোলা হবে। এরপরে কি লিখবেন স্যার? 10ম কথা, কর্তব্যরত অফিসার উপস্থিত ব্যতীত কোষাগার অবশ্যই খুলবে না এবং বন্ধ করবে না। এখন হচ্ছে অফিসার যিনি দায়িত্বে থাকবেন, নায়ক এএসআই, তার উপস্থিত ছাড়া ওই কোষাগার খোলাও যাবে না এবং বন্ধও করা যাবে না। তাহলে 9 নম্বরে পাইছিলাম কি প্রহরী উপস্থিত থাকবে। 10 নম্বরে প্রহরী ছাড়াও ওই গার্ড কমান্ডার ওখানে উপস্থিত থাকবে এবং তিনি কি করবেন, ওই খোলার সময় দেখবেন, বন্ধ করার সময় তিনি উপস্থিত থাকবেন। এছাড়া 11 নম্বর কি বলছে, ভারপ্রাপ্ত অফিসার এবং কর্তব্যরত শান্তিকে তলব, ওগুলো দরকার নেই, তলবমূলক বিচারের দরকার নেই। 12 নম্বর দেখেন, 12 নম্বর যদি কোনোটি দেখা যায় বেল্ট বা সিটকানি অকেজো বা পাল্টানো চিহ্ন পরিলক্ষিত হয় তবে বিশেষভাবে তাৎক্ষণিকভাবে প্রতিবেদন কোষাগারের নিকট বা থানায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ অফিসারের নিকট জানাবেন। যদি এই ভোল্টের বা কোষাগারের তালা খোলা দেখেন বা ছিঁড়া ফাটা দেখেন তাহলে তাৎক্ষণিক যে ওইখানকার দায়িত্ব আছে তাকে অবহিত করবেন, আর ঘটনাস্থলের কথা থানা এবং ঊর্ধ্বতন পুলিশ অফিসারকে অবহিত করতে হবে। 19 পর্যন্ত লেখার দরকার নাই। দেখেন আমি পড়ছি 12টার ভিতরে আপনার 8টাও যদি লিখে আসেন, 9টাও লিখলি অতগুলো সাররা চাবে না। তাহলে প্রথমে লিখবেন হচ্ছে লেগে কি খেয়াল করেন, এখন আরো সংক্ষেপে একবার শেষ করে দেবো। কত দূর থাকাকালীন চ্যালেঞ্জ করবে প্রহরী সেই বিষয় সম্পর্কে ব্রিফ করে দেবেন, ওর জানা থাকা লাগবে। কত দূর থাকাকালীন এই সেন্টি চ্যালেঞ্জ করবে সেই সম্পর্কে জানা থাকা লাগবে। 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট দিক মুখ করে প্রহরী তার দায়িত্ব পালন করবে, নির্দিষ্ট দিক মুখ করে প্রহরী তার দায়িত্ব পালন করবে।
প্রহরীগণ সর্বদা সতর্ক থাকবে, প্রহরীগণ সর্বদা সতর্ক থাকবে, প্রহরীগণ সর্বদা সতর্ক থাকবে। চতুর্থ, চকিতে প্রদক্ষিণের সময়, চকিতে যখন প্রদক্ষিণ করবে বা সেন্ট্রি পোস্টে যখন প্রদক্ষিণ করবে তখন প্রহরীর মুখ বাইরের দিকে থাকবে। সেন্ট্রি যখন প্রদক্ষিণ করবে তখন তার মুখ কোথায় থাকবে? বাইরের দিক থাকবে। শান্তিকে বিমুখ করার জন্য সময় সেন্ট্রি, পঞ্চম, সেন্ট্রিকে বদলি করার সময় হেড কনস্টেবল উপস্থিত থাকবে। সেন্ট্রিকে বদলি করার সময় হেড কনস্টেবল উপস্থিত থাকবে বা এএসআই উপস্থিত থাকবে। এএসআই আছে, এএসআই লিখবেন, এএসআই উপস্থিত থাকবে। এরপরে 6 নম্বরে লিখবেন, প্রহরী তার আদেশ অমান্য করলে, প্রহরী তার আদেশ অমান্য করলে তাকে বিচারের জন্য হাজির করা হবে। প্রহরী যদি আদেশ অমান্য করে তাকে বিচারের জন্য হাজির করা হবে। 7 নম্বর হচ্ছেন প্রহরীর সময় সকল ধরনের নিরাপত্তা, প্রহরী বদলির সময় সকল প্রকার নিরাপত্তা বিধান আছে কিনা খেয়াল করবেন। প্রহরী বদলির সময় সকল প্রকার নিরাপত্তা বিধান আছে কিনা তা খেয়াল করবেন। প্রহরী বদলির সময় সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা তা খেয়াল করবেন। 8 নম্বর, প্রতি 2 ঘন্টা অন্তর অন্তরে প্রহরী বদলি করা হবে, প্রতি 2 ঘন্টা অন্তর অন্তরে প্রহরী বদলি করা হবে। 9 নম্বর, যে সময় কোষাগার খোলা হবে তখন প্রহরী উপস্থিত থাকবে, যে সময় কোষাগার খোলা হবে সে সময় প্রহরী উপস্থিত থাকবে 10 বন্ধের সময়। এবং 10 নম্বর, ওই কোষাগার খোলার সময় বা বন্ধ করার সময় অফিসার যিনি ইনচার্জ তিনি উপস্থিত থাকবেন, যিনি ইনচার্জ ওইখানকার তিনি উপস্থিত থাকবেন। 10 নম্বর, 10 নম্বর হলো করোটি দেখা গেলে করোটি যদি কোষাগারের করোটি দেখা যায় বেল্ট বা সিটকানি অকেজ বা পাল্টানোর চিহ্ন পরিলক্ষিত হয়, তাহলে বেল্ট ছিঁড়া, সিটকানি অকেজ বা পাল্টানোর চিহ্ন পরিলক্ষিত হয়, তাৎক্ষণিকভাবে প্রতিবেদন কোষাগারের নিকট অথবা থানায় উপস্থিত পুলিশ অফিসারের নিকট এই প্রতিবেদন পাঠাবেন যে এখানে সমস্যা হয়েছে। এতটুকু। এরপরে আসেন অ্যালার্ম প্যারেড। অ্যালার্ম প্যারেড সম্পর্কে লেগে 695 22 অ্যালার্ম প্যারেড। এই অ্যালার্ম প্যারেড কীরকম? জরুরি বাহিনীর জন্য পুলিশ সুপার পরীক্ষা দল পরিদর্শনের সময় এই অ্যালার্ম প্যারেড হয়। পুলিশ সুপার যখন অ্যালার্ম প্যারেডে আসবেন তখন আমরা কে কি কাজ করি এইগুলো সংক্ষেপে এক দাঁড়িকমা নাই, আমরা ছোট ছোট করে এই দাঁড়িকমা তৈরি করে নেব। ঠিক আছে স্যারেরা, খেয়াল করেন। তাহলে পুলিশ সুপার পরীক্ষা দল পরিদর্শন মানে দেখেন আমাদের যখন রাউন্ড হয়, রাউন্ডের সময় যদি উনি পরিদর্শন করে বলে আমি পরিদর্শন, তাহলে আমরা কি বলি? গার্ড হুঁশিয়ার, তখন সবাই যার যার মতো অবস্থান নেয়। এটা হচ্ছে অ্যালার্ম প্যারেড। এছাড়াও আরো অন্যান্যভাবে অ্যালার্ম প্যারেড হয়, এইটা দিয়েই বোঝেন, তাহলে সহজ হবেন। তাহলে অ্যালার্ম প্যারেড অনুষ্ঠান করে জরুরি বাহিনীর সচলতা পরীক্ষা করা হয়। এই অ্যালার্ম প্যারেড যখন পুলিশ সুপার নেবেন তখন আমাদের মধ্যে যে কি গতিশীল আছে, কে কি অবস্থানে দ্রুত অবস্থান নিতে পারি, তাহলে অ্যালার্ম প্যারেড অনুষ্ঠান করার জরুরি বাহিনীর সচলতা পরীক্ষা করা। তাহলে এর মূল কারণ হলো সচলতা পরীক্ষা করা হয়। সচলতা পরীক্ষা করার হয় নাম্বার দেবেন না, স্টার হ্যাজ দিয়ে লিখবেন। যখন জিজ্ঞাসা করে পুলিশ সুপার পরিদর্শন করলে অ্যালার্ম প্যারেডে কি কি পরিলক্ষিত হয় বা কি কি করণীয় আছে, তখন লিখবেন কি এই জরুরি বাহিনীর সচলতা পরীক্ষা করেন। এরপরে লিখবেন কি জরুরি বাহিনীর চলাচলের দৈর্ঘ্য কদমে সম্পূর্ণ করবে। এই জরুরি বাহিনী দৈর্ঘ্য কদমে সম্পূর্ণ করবে। আমরা এক স্থান থেকে যখন পোস্ট বুঝে নেই তখন কিন্তু দ্রুতই যাই, যে আমরা প্র্যাকটিক্যালে করি। অবস্থার গ্রহণের সকল সুযোগ বিবেচনা এবং জটিলতা এড়িয়ে চলবেন। আপনি যেখানে অবস্থান গ্রহণ করবেন সকল সুযোগ নেবেন, মানে আসলে আপনি আর নেছেন কিনা, আপনার এখানে এই প্রতিপক্ষ আপনাকে আক্রমণ করে কিনা, এই সমস্ত সুযোগ সুবিধা নেবেন এবং জটিলতা এড়িয়ে চলবেন, যেন আপনার কোনো আপনার যে কার্যক্রম ওই যে প্রহরী বা যারা যে অবস্থান নেই সেগুলো আপনি এড়িয়ে চলবেন। তাদের প্রাথমিক উদ্দেশ্য হবে কোষাগার দখলে আনা। তাহলে প্রাথমিক উদ্দেশ্য হলো আমরা যে অস্ত্রাগার ডিউটি করি বা গুদামখানা বা কোষাগার, এমন তো কত জায়গা, এইগুলো কি দখলে নেবেন, যারা অন্য কোনো লোক এদের ভিতরে প্রবেশ না করতে পারে, এমনভাবে আমরা কটন করে সাজায় রাখবো। কোষাগার নিয়ন্ত্রণ অব্যাহত রাখবেন। এছাড়া অ্যালার্ম প্যারেড রেজিস্টার কোষাগার পরিরক্ষণ কক্ষ রাখা হবে। এই অ্যালার্ম প্যারেডের রেজিস্টার আছে, এই যেখানে অ্যালার্ম প্যারেড হবে ওখানে রেজিস্টার থাকবে, কোষাগার পরিরক্ষকদের কক্ষে রাখা হয়। এই কোষাগারের পরিরক্ষকদের কক্ষে মানে যেখানে প্রহরী থাকে সেই কক্ষে এই অ্যালার্ম প্যারেড রেজিস্টার থাকে। এই কোথায় অ্যালার্ম রেজিস্টার কোথায় থাকে? এই কোষাগারের, যেখানে এই আমাদের প্রহরীরা যেখানে কক্ষে থাকে সেই কক্ষে এই পরিদর্শন রেজিস্টার
রাখা থাকে, ধরে নেবেন জেনারেল ডায়েরি, ওখান থেকে তো নিয়ে আসেন, লিখে দেয় 2 কলম, ঠিক আছে না? এরপরে কি আসেন, প্যারেডে যোগদানকারী ঊর্ধ্বতন পুলিশ অফিসার কর্তৃক তা লিখিত হবে। তাহলে ওই রেজিস্টারে কারা লাগবে, রেজিস্টারে পুলিশের যে ঊর্ধ্বতন অফিসারগুলো আসবে তারা ওই পরিদর্শন বইতে লাগবে। দেন কতগুলো কথা, কিন্তু লাইন দেখবেন দাঁড়িয়ে আছে হয়তো 3 থেকে 4 তাহলে এই পুলিশ সুপার যখন পরিদর্শন করবে অ্যালার্ম প্যারেড, তখন আমাদের কার কি ভূমিকা, তাহলে সেইগুলো যখন আপনি লিখবেন ধারাবাহিকভাবে লিখবেন, এই গোল গোল করে ছোট ছোট করে লিখবেন। আমি আবার বলি, অ্যালার্ম প্যারেড যখন পুলিশ সুপার পরিদর্শন করবেন, তাহলে জরুরি বাহিনীর সচলতা পরীক্ষা করা নাম্বার 1 দেবেন। জরুরি বাহিনীর সচলতা পরীক্ষা করা নাম্বার 1। 2 নাম্বার, বাহিনীর চলাচল দৌড় কদমে সম্পূর্ণ করবে। বাহিনীর চলাচল দৌড় কদমে সম্পূর্ণ করবে। বাহিনীর চলাচল দৌড় কদমে সম্পূর্ণ করবে। 3 নাম্বার দেবেন। 3 নাম্বার দেবেন, অবস্থান গ্রহণের সময় সকল সুযোগ সুবিধা নেবেন এবং জটিলতা এড়িয়ে চলবেন। অবস্থান গ্রহণের সময় তিনি যে স্থান অবস্থান করবেন ওই প্রহরী, সেই অবস্থানের সকল সুযোগ সুবিধা নেবেন এবং জটিলতা এড়িয়ে চলবেন। তারপরে কি, প্রাথমিক উদ্দেশ্য হবে কোষাগার দখলে আনা। প্রাথমিক উদ্দেশ্য হবে কোষাগার দখলে আনা এবং কোষাগার নিয়ন্ত্রণে অব্যাহত রাখা। কোষাগার নিয়ন্ত্রণে অব্যাহত রাখবেন। 5ম নম্বর হচ্ছে অ্যালার্ম প্যারেডের রেজিস্টার থাকবে। অ্যালার্ম প্যারেড যে হচ্ছে, অ্যালার্ম প্যারেডটা হলে পারে সেখানে একটা রেজিস্টার থাকবে। এই রেজিস্টার কোষাগারের যে প্ররক্ষীরা থাকে, সেই মানে প্রহরীরা থাকে, সেইখানে সেই কক্ষে রাখা হবে। এই রেজিস্টার কোথায় রাখা হবে, এই যে অ্যালার্ম প্যারেডের রেজিস্টার, এই রেজিস্টার যে প্রহরীদের কক্ষ, ওই কক্ষে রাখা হবে। তারপরে 6ষ্ঠ নম্বর হচ্ছে প্যারেডে যোগদানকারী পুলিশ অফিসার, প্যারেডে যোগদানকারী পুলিশ অফিসার কর্তৃক তাহা লিখিত হবে। ওই রেজিস্টারে লিখবেন যে তারা এইটা পরিদর্শন করছেন। এই হলো শেষ। এখন আসেন প্রহরীদের জন্য, তাহলে ওইটা যখন পুলিশ সুপার আসলো তখন ওই যে কার্যক্রম, এবং প্রহরীদের জন্য কি কার্যক্রম, প্রহরী দলের সদস্য করে অ্যালার্ম সংকেত শোনা মাত্রই সরাসরি নিজ নিজ চকিতে অগ্রসর হবেন। তাহলে প্রহরী দলের সদস্যরা অ্যালার্ম সংকেত শোনার মাত্রই সরাসরি নিজ চকিতে অগ্রসর হবেন। নাম্বার 2, জরুরি বাহিনী না আসা পর্যন্ত অথবা আরো আদেশ না হওয়া পর্যন্ত কোষাগারের রক্ষার জন্য অবস্থান করবেন। এই যখন হুঁশিয়ার করে উচ্চারণ করি, তখন 3 জন আর 4 জন তারা কিন্তু তাদের অবস্থান নিয়ে নেয়, এবং বাকি যে আরো 2 জন করে এক এক পোস্টে আছে তারা আসে তার সহযোগী হয়। এগুলো এরকম জিনিস, বাস্তব জিনিস। আর এখান থেকে বইতে যখন তুলে লিখবেন তখন কিছু বইয়ের ভাষা ব্যবহার করা লাগে। তাহলে প্রহরী দলের সদস্য অ্যালার্ম সংকেত শোনা মাত্রই সরাসরি নিজ চকিতে অগ্রসর হবেন। জরুরি বাহিনী না আসা পর্যন্ত অথবা আরো আদেশ না হওয়া পর্যন্ত কোষাগার রক্ষার জন্য অবস্থান করবেন। আরো আদেশ মানে কি, আপনি যখন যে আপনারা ইনচার্জ এই পিঠের উপর হাত দেবেন বা স্পর্শ করবেন, ও বললো যে তাহলে মানে কলেজের নির্দেশ আসছে, এরকম যত সময় না আসে তত সময় অবস্থান করবে। নাম্বার 3, নিরস্ত্র পুলিশের জন্য জেলা সদর বা সদরে অ্যালার্ম প্যারেডে যোগদান করবেন। নিরস্ত্র পুলিশের জন্য জেলা সদর শাখায় অফিসারগণ এই অ্যালার্ম প্যারেড মানে জেলা সদরের পুলিশ অ্যালার্ম প্যারেডে ওরা যোগদান করবেন। এরপরে কি করবেন, সূর্যোদয় হইতে সূর্য অস্ত পর্যন্ত, সূর্যোদয় হইতে সূর্য অস্ত পর্যন্ত সময়ের মধ্যে কোষাগারের শান্তিগণ তাদের চকির নম্বর বলবেন এবং প্রতি 2 ঘন্টা অন্তরে সব ঠিক আছে বলে জানাবেন। তাহলে সূর্যোদয় হইতে সূর্য উদয় মানে দিনের বেলা সমস্ত সময়ের মধ্যে কোষাগারের প্রহরীরা তাদের চকির নম্বর বলবেন এবং প্রতি ঘন্টা অন্তর সব ঠিক আছে তা জানাবেন। মানে প্রতি 1 ঘন্টা পর পর সে যে পোস্টে সঠিক আছে এই কথাটা তারা কাকে জানাবে, যে আমরা সবকিছু সঠিক আছে। কোনো সেন্ট্রি যদি তা করতে ব্যর্থ হয় এবারে তার শাস্তির ব্যবস্থা দরকার নাই। এখন দেখেন 5ম নাম্বার, সদর দপ্তরে বাহিনীর জন্য সংযোগ রক্ষা। সদর দপ্তরে যে আমরা যে অ্যালার্ম প্যারেড কার্যক্রম করতেছেন, যদি গার্ডে করেন, এখানে সদর দপ্তর আমাদের পুলিশের যে সদর পুলিশ লাইন হোক আর সদর দপ্তর হোক, এদের সংযোগ স্থাপন করে টেলিফোন রাখা লাগবে, টেলিফোন থাকবে। ওই অ্যালার্ম প্যাড যেখানে হবে ওখানে টেলিফোন রাখবেন, কারণ ওই সদরে আমাদের সংবাদ দেওয়া লাগবে, আদান প্রদান করা লাগে, এই জন্য একটা টেলিফোন সংযোগের দরকার হয়। টেলিফোন সচল আছে কিনা তাও আর পরীক্ষা করা লাগবে, টেলিফোন সচল আছে কিনা এগুলো পরীক্ষা করবেন। এইটা হচ্ছে অ্যালার্ম প্যারেড। এতটুকু স্যার, এরপরে মনে আর আসেন আমার জানা মতো।
এরপরে 703, 703 হচ্ছে এসকর্ট কমান্ডার, এসকর্টের দায়িত্ব বা এসকর্টের দায়িত্ব পূর্বরক্ষী বাহিনীর কর্তব্য বা এসকর্ট, তাই তো স্যার? 703 এসকর্ট, 703 হচ্ছে এসকর্ট। তাহলে আমি দেখি না এগুলো স্যার, এগুলো তো আমাদের সময় ওই আমরা যে সরাসরি 6-তে পড়তাম, হ্যাঁ? তাহলে আগামীকাল আপনারা একটু বলেন এই বিষয় সম্পর্কে, না দেখে আন্দাজে মন্তব্য যেটা পড়া নাই বলা যায় না, বুঝলেন স্যার? 701, 702, ওই আমি যে সংক্ষেপে বললাম স্যার, আপনাদের কি কথাগুলো ভালো লাগে? যদি লাগে ওইগুলো দাগ দিয়ে রাখবেন, তাহলে আপনার আমার জন্য সহজ হয়। আমরা কিন্তু এভাবেই পড়ছি, আমি এইভাবেই আপনাদের লেখছি এবং এইভাবে আপনারাও লিখবেন, দেখবেন সহজ হয়। আর যদি পুরাটা লিখতে যান বই দিয়ে হুবহু, তাহলে 5 ঘন্টা 3 দিনও পারবে না। ঠিক আছে? 10-12টা শেষের দিকে আমরা করে আজকে শেষ করবো বলে আপনি রাকিব স্যারও বলছিলেন, বাকিরা বলছেন, দেখি আর অল্প সময় আমার সামনে আছে, বুঝছেন? তাহলে আজকে তাহলে স্যার থাক, এই পর্যন্ত থাক, 40 মিনিট হওয়া যাচ্ছে, আমারও ডিউটি। আসসালামু আলাইকুম।